পদ্ম চুপ হয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না। পদ্ম ঈশানের মাথায় হাত বুলাতে লাগলো। আর শুধুমাত্র রাতটা, তারপরে তার মা আর বোন আসবে। পদ্ম নিজে নিজেই হাসছে। ঈশান তো চোখ বন্ধ করে আছে, তাই পদ্মের হাসি দেখল না। কিছু সময় বাদে ঈশান একেবারে ঘুমিয়ে গেল। পদ্ম দুবার ডাক দিল, কিন্তু কোনো সাড়া দিল না। পদ্ম ভেবে নিয়েছে ঈশান ঘুমিয়ে গিয়েছে, এখন তো তাকে আর ওঠানো যাবে না। পদ্ম ঈশানের চোখ থেকে চশমা খুলে রাখল। পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। কাঁপা কাঁপা হাতে ঈশানের চাপদারিগুলোতে হাত বুলিয়ে দিল। মানুষটা এত কেন সুন্দর! পদ্ম কখনো ভাবেনি ঈশানের মতন একজন বর পাবে। পদ্ম হাসছে ঈশানের দিকে তাকিয়ে, আর ঈশান তো ঘুম। পদ্ম বসা অবস্থায় মাথাটা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 6টা। ঈশানের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে সে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে আছে। ঈশান উঠে বসল, পদ্মের দিকে তাকিয়ে আছে। সে তো ঘুমেই। ঈশান ডাকলেই হয়তো সে সরে যেত। এত কষ্ট করার কি দরকার ছিল? তবে কথা হচ্ছে ঈশানের ভালো ঘুম হয়েছে। ঈশান পদ্মকে ঠিক মতো শুইয়ে দিল। ঈশান পদ্মের গাল স্পর্শ করল হালকা করে, তার ওষ্ঠ ছুঁয়ে দিল পদ্মের গালে। এটা হচ্ছে ঈশানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার। তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না। ঈশান ফ্রেশ হতে চলে গেল। রুম থেকে বের হয়ে এসে তার মা রান্নাঘরে, ওখানে গেল। ঈশানকে দেখে মুনিয়া শেখ বলল, পদ্ম কোথায় ইজান? ঘুমাচ্ছে। ওকে ডেকে দিন। কেন মা? আমার সাথে রান্না করতে হবে তাকে। ঈশান চাচ্ছে পদ্ম যেন ঘুমোয়, কারণ সে কাল পদ্মর ঘুম নষ্ট করেছে হয়তো, তার জন্য পদ্ম ঘুমোতে পারেনি। ঈশান তার মাকে বলল, মা, ও তো ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো, আমি যা পারি তোমাকে হেল্প করব। মনিরা শেখ অবাক হয়ে গেলেন। ঈশান কি বলছে এসব? বিয়ের পর ঈশানের মধ্যে এই প্রথম পরিবর্তন মনিরা শেখ খেয়াল করেছেন। যাক, তার ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে, এটা ভেবেই তিনি খুশি হলেন। মনিরা শেখ হেসে ঈশানকে বললেন, না থাক, তুই যা, আমি সব করতে পারবো। ঈশান চলে আসলো। মানিককে কল করলো। সে বলল পৌঁছে দিয়েছে গ্রামে, কিছুক্ষণ পর আবার রওনা দেবে। পদ্মের মা আর বোনকে আনতে ঈশান মানিককে পাঠিয়েছিল গ্রামে। 7:30 ঈশান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। পদ্ম উঠে পড়েছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মনিরা শেখের কাছে ছুটল। ঈশান নাস্তা করে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন শেখ আর মনিরা শেখও চলে গিয়েছেন। বাসায় পদ্ম একা, ও পুরো বাসা গোছাচ্ছে। ঈশানের কেবিনে হঠাৎ করে সানায়া আসলো। প্রত্যেকবারের মতো সে ঈশানের সামনে বসেছে। সানায়া জিজ্ঞাসা করলো, কেমন আছেন? ঈশানের কথা বলতে মন চাচ্ছিল না, তাও বলল, ভালো। এখন কি কারণে এসছেন? সানায়া মন ভোলানো হাসি দিয়ে বলল, আসতে পারি না বুঝি? ঈশান বিরক্ত হচ্ছে প্রচুর। না, আপনার মতো তো ফ্রি থাকি না আমি সবসময়। কোথায় ফ্রি থাকি? আমার প্রতিদিন কত পেশেন্ট হয় জানেন? হ্যাঁ জানি, এখন আপনি আসতে পারেন। সানায়া গেল না, সে বসেই থাকলো। আপনি যে ওই দিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে, তাকে কি আমি দেখতে পারি? ঈশান সাথে সাথেই বলল, না, আপনি দেখে কি করবেন? আমার সময় হলে আমি সবাইকে দেখাবো। আমাকে তো পার্সোনালভাবে দেখতেই পারেন। আচ্ছা, আমি তো মেয়েটার থেকে নিশ্চয়ই সুন্দরী, আমাকে বিয়ে করলেই তো হয়। সানায়া বেসামাল হয়ে মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। ঈশান অনেক রেগে গিয়েছে। ধমক দিয়ে সানায়াকে বলল। সানায়া রাগে ফুসফুস করতে করতে চলে গেল। ঈশান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে। এই প্রতিশোধ সানায়া ঈশানের প্রতিই তুলবে। ঈশান মাথা চেপে বসে রইল। সানায়ার মতন এমন মেয়ে আজ প্রথম দেখছে। মান সম্মান নেই বোধহয়। কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর। বিরক্তিকর মেয়ে একটা। কলিং বেলটা বেজে উঠল 12:40। দুপুরবেলা। পদ্ম দরজা খুলল। রবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে। পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিয়ের পর তার মাকে প্রথম দেখছে। একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম। রবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল, কি রে, আর কি ঢুকতে দিবি না নাকি? পদ্ম লজ্জা পেল। তড়ি ঘড়ি করে বাসায় নিয়ে আসলো রবিনা খাতুন আর পুষ্পকে। পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি। রবিনা খাতুনের নাকি খারাপ লাগছে, তাই পদ্ম ওনাকে রুমে দিয়ে আসলেন।
আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছে না। এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢোকালো পদ্ম। পদ্ম খাবার বাড়ছে তাদের জন্য, সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। গাড়ি করে আসার কারণে রুবিনা খাতুনের কেমন মাথা ঘোরাচ্ছে, তাই তিনি রেস্ট করছেন। পদ্ম পুষ্পকে আর তার ঈশানের রুমে নিয়ে গেল। আপু, এটা কি তোমার আর দুলাভাইয়ের রুম? পদ্ম হেসে বলল। হ্যাঁ, পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল। গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলো জিগায় তোমার বর কি করে, তুমি এখন কোথায় থাকো? আমি জানো কিছু বলতে পারি না, কারণ আমি তো জানিই না। তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডক্টর, আর আমি এখন শহরে আছি, বুঝেছিস? দুলাভাই ডাক্তার? অবাক হয়ে গেল পুষ্প। হুম। আচ্ছা আপু, দুলাভাই তোমাকে ভালোবাসে? ভালোবাসে না তোর দুলাভাই, তুই একটু বসে থাক, আমি আসছি। পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য। কাল যেগুলো ইলহান এনেছিল ওইগুলোই। কয়েকটা পদ্ম খেয়েছে, আর বাকিগুলো পুষ্পর জন্য রেখে দিয়েছিল। পুষ্প খুশি হয়ে গেল চকলেট দেখে। পদ্ম পুষ্পের হাতে দিল চকলেটগুলো। এগুলো কে দিয়েছে তোমাকে? তোর দুলাভাই দিয়েছিল। তুমি না বললে দুলাভাই তোমাকে ভালোবাসে না, তাহলে চকলেট দিয়েছে যে? পদ্ম হেসে বলল। চকলেট দিলেই কি সে ভালোবাসবে? এমন কোনো কথা আছে নাকি? তাড়াতাড়ি খা তো, ঘুম পাচ্ছে আমার, তুই খেয়ে আমার পাশে ঘুমিয়ে পড়িস। পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশে শুয়ে পড়ল। পদ্মকে জাপটে ধরে শুয়েছে। আগেও এমনটা করতো মেয়েটা। পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল। সন্ধে 7টা। ঈশান হসপিটাল থেকে চলে এসেছে। তার সব পেশেন্ট দেখা শেষ, তাই তাড়াতাড়ি চলে এসেছে। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে। ঈশান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলেই রুমে আসে। পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কোমরে হাত দিয়ে দেখছে দুই বোনকে। ঈশান মনে মনে বলছে, আমি এখনও আমার বউকে এইভাবে ধরে ঘুমাতে পারলাম না, আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে। ঈশান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ঈশান সোফায় বসলো। তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞাসা করলো। বাবা পদ্ম উঠেনি এখনো? ঈশান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল। রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল। ঈশান বাসায় এসেছে, তাও মেয়ের ঘুম ভাঙেনি। এত ঘুম কিসের তার? রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটা এখনও উঠছে না। রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল। পদ্ম লাফ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। পদ্ম ভয় পেয়ে গেল। কি হয়েছে, এত ডাকাডাকি করার কি আছে? রুবিনা খাতুন রেগে বললেন। ইছান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়েই যাচ্ছিস। পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ঈশানের কাছে গেল। ঈশান টিভি ছেড়ে দিয়ে ফোন চাপছিল। পদ্ম ঈশানের পাশে দাঁড়িয়ে বলল। আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে? ঈশান পদ্মের দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। সব কাজ শেষ, তাই চলে এসেছে। ও, পুষ্প ঘুম থেকে উঠেছে, শুনেছে তার দুলাভাই এসেছে। পুষ্প ঘুম থেকে উঠেই শুনেছে তার দুলাভাই এসেছে। সে তো মহা খুশি। ঈশান যে সোফায় বসেছিল, পুষ্প ওই সোফাতেই বসেছে। ঈশান পুষ্পের দিকে তাকালো। পুষ্প ঈশানকে দেখে একটা হাসি দিল। ঠিক সে কাজটা ঈশানও করলো। ঈশান পুষ্পকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে, সে হেসেই চলেছে। ভালো আছি, আপনি কেমন আছেন? ঈশানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে, তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো। ও এত হাসছে কেন? ভালো। তুমি এত হাসছো কেন? আপনি খুব সুন্দর দুলাভাই। পুষ্পের এমন কথাটা শুনে কিছুটা বিব্রত বোধ করলো। সে জিজ্ঞাসা করলো, হাসছো কেন? আর ও বলছে ঈশান খুব সুন্দর। তাই? একটু সুন্দর না বেশি সুন্দর? পদ্ম হাত দিয়ে দেখলো। আপনি বেশি সুন্দর, একদম বোঝে না সে বোঝে না নাটক আছে না, ওই নাটকের নায়কের মতো দেখতে, তবে নায়কের আপনার মতো তাই ছিল না। যাই হোক, কিছুটা একই লাগছে। ঈশান ভ্যাবা চাকা খেলো। এই বাচ্চা মেয়ে এইসব কি বলছে? ঈশান ছোট্ট করে উত্তর দিল, ও, আচ্ছা দুলাভাই, আপনি কেন আমার আপুকে ভালোবাসেন না কেন? ঈশান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। কে বলেছে এসব কথা? আপু বলেছে দুলাভাই। ঈশান কেন জানি কথাটা বিশ্বাস করল না, কারণ পদ্ম এসব কথা বলবে না। সে জানে। ঈশানের থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বলল, দুলাভাই, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবে? ঈশান হকচকিয়ে গেল। তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? পুষ্প হাসি দিয়ে বলল, হ্যাঁ। ঈশান পদ্মকে ডাক দিল।
সাথে সাথে পদ্ম এসে উপস্থিত। পদ্মকে দেখে ঈশান বলল, পদ্ম ভ্রু কুঁচকে বলল। যে কেন? ঈশান মাথায় হাত দিল। তার বউ কখনো তাকে এসব বলেনি, আর তার শালি এসব বলছে, হাস্যকর ব্যাপার। তুমি তোমার বোনের মতো হলে না কেন? আমার আর এত কষ্ট করা লাগতো না। পদ্ম না বুঝে ঈশানকে প্রশ্ন করলো। বুঝিনি আমি। এত বোঝা লাগবে না। পদ্ম সেখান থেকে চলে আসলো, আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে। ঈশান খুব মন দিয়ে কথাগুলো শুনছে। আর কেউ হলে এতক্ষণে অনেক কিছু বলে দিত। যেহেতু তার একটা মাত্র শালিকা, তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে। কিছু সময় বাদে রুবিনা খাতুন আসলেন। ঈশান ওনাকে বসতে বলল। রুবিনা খাতুনের সাথে পদ্ম এসেছে। পদ্ম তার মায়ের পাশেই বসেছে। ঈশান রুবিনা খাতুনকে বলল, মা, আমি যাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে। এ বিষয়ে আমি ওর সাথে কথা বলেছি। রুবিনা খাতুনের চোখ চকচক করছে। তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার ভাগ্যে বিয়ে ছিল, তাই মেয়ের ইচ্ছা অপূর্ণ থেকে গেল। ঈশানের কথা শুনে রুবিনা খাতুন খুব খুশি হলেন। ঈশান বলল, পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে। রুবিনা খাতুন রাজি হলেন। রাত 10টা, চারজন একসাথে ডিনার করলো। ঈশান রুমে পায়চারি করছিল, কখন পদ্ম রুমে আসবে। প্রায় আধ ঘন্টা পর পদ্ম রুমে আসলো। ঈশান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, এটা তুমি পুষ্পকে বলেছ? পদ্ম ঘাবড়ে গেল। এখন সে ঈশানকে কি বলবে? এই পুষ্পের পেটে কোনো কথা থাকে না। ঈশান আবারও জিজ্ঞাসা করলো, বলেছ? জি। যেহেতু বলছো ভালোবাসি না, তাহলে আজ ভালোবাসা দেখিয়ে দেব। তুমি তৈরি থেকো। পদ্মের রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো। ঈশান মেডিসিন দিয়েছে, তাও জ্বর কমছে না। এই গরমেও পদ্ম কাঁপছে। জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। ঈশান টিস্যু দিয়ে কতক্ষণ পরপর পদ্মের চোখের পানি মুছিয়ে দিচ্ছে। ঈশান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে। জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু ঈশান ওনাকে বলেছে এখন সেই সব সামলাতে পারবে। তাই রুবিনা খাতুন চলে এসেছেন। ঈশান পদ্মের পাশে শুয়েছে। আজ কোনো দূরত্ব নেই তাদের মাঝে, তবুও একজন আরেকজনকে স্পর্শ করছে না। পদ্ম জ্বরের ঘড়ি কিছু বলছে। ঈশান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ঈশান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর জ্বর আবার আসলো পদ্মের। মেয়েটা কাঁপছে। ঈশান আবার অনুমতি নিল না। পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা। পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপরে কেউ যেন পাথর ফেলে দিয়েছে। কি অসহ্য লাগছে। শরীরে এক ফোঁটা শক্তিও নেই যে হাতটা সরাবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ঈশান ওকে এইভাবে ধরে শুয়ে আছে। পদ্ম হাত নাড়াচাড়া করতেই ঈশান উঠে গেল। তড়ি ঘড়ি করে পদ্মকে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে পদ্ম? তারপরে পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা। জ্বর তখন ছিল না। পদ্ম ঈশানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না, আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাটা শুনে ঈশানের মুখটা ছোট হয়ে গেল। ঈশান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞাসা করলো। তুমি ফ্রেশ হবে না? পদ্ম মাথা নেড়ে বলল, জি, আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয়, আমার একটু শক্তি নেই, একা একা হেঁটে যেতে পারবো না আমি। ঈশান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। পদ্ম কিছুই বুঝল না, অবুঝের মতো শুধু তাকিয়ে রইল। ঈশান পদ্মকে তার হাত ইশারা করে বলল, উঠে আসো, আমি ওয়াশরুমে দিয়ে আসবো। পদ্ম আস্তে আস্তে করে উঠছে। ঈশান পদ্মকে ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ঈশান সেই দরজার বাহিরেই দাঁড়িয়েছিল। পদ্মকে বেডে আধশোয়া করে রেখে বাহিরে আসলো। পুষ্প সোফায় বসে আছে। গ্রামে থাকলে এতক্ষণ তার 3 বার খাওয়া হয়ে যেত, আর এখানে এখনও একবারও সে খেতে পারছে না। বিরক্তিকর ব্যাপার। ঈশানকে রুম থেকে বের হতে দেখল। পুষ্প ঈশানের সামনে এসে দাঁড়ালো। ঈশান ভয়ে ভয়ে আছে, আজ জানি আবার কি বলবে। আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেন না? ঈশান বুঝেছে পুষ্প কি বলছে। পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল। পদ্ম অসুস্থ,
তাই আজ নাস্তার কথা ভুলেই গিয়েছে সে। এখন যাচ্ছে নাস্তা আনার জন্য। ঈশান বিব্রত বোধ হাসি নিয়ে বলল, এই তো যাচ্ছি তোমার খাবার আনতে। ঈশান বেরিয়ে পড়ল। এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে। ঈশান রুবিনা খাতুন আর পুষ্পের সাথে নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলো। তারপর নিজের হাতে খাইয়ে দিল পদ্মকে। আজ আর হসপিটালে যাবে না ঈশান। ঈশান এখনও হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ঈশানকে বলল। আপনি হসপিটালে যাচ্ছেন না কেন? ঈশান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল, আমার বাসায় এক স্পেশাল রোগী আছে, যার কারণে আজ আর হসপিটালে যাব না। পদ্ম হাসল ঈশানের কথা শুনে। পদ্মের এই সময় হাসি দেখে ঈশান বলল, হাসছেন কেন ম্যাডাম? ঈশানের এমন ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না। সে ঈশানকে বলল, আপনি আমাকে ম্যাডাম কেন বলেন? ভালোবেসে বলে। পদ্ম অবাক হলো ঈশান তাকে ভালোবাসে শুনে। আপনি আমাকে ভালোবাসেন? ঈশান তার চশমা পড়তে পড়তে বলল, অবশ্যই বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি? পদ্ম সাথে সাথে উত্তর দিল। না না, আমি সেটা চাই না। ঈশান পদ্মের কাছে ঘেঁষে বসল। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, কেন চাও না? মজা করবেন না, আমি এখন অসুস্থ কি? হ্যাঁ, তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছা বিসর্জন দিচ্ছে। পদ্ম ঈশানের দিকে তাকালো। চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গেল তার। কি ইচ্ছে বিসর্জন দিচ্ছেন আপনি? কত কিছুই। শোনো, কিছুক্ষণ পর ডক্টর আসবে। আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, তার সাথে স্বাভাবিক থেকো। কেন? ঈশান বিরক্ত হলো। এটাও প্রশ্ন করা লাগে? তুমি যে অসুস্থ সেটা জানো। মাঝে মাঝে তোমার সব বিরক্তির কথা শুনলে রাগ হয়। পদ্ম চুপসে গেল। আর কথা বলল না সে। ঈশানও কিছু বলছে না। দুজনেই নিরাপত্তা পালন করছে। ঈশান সেইভাবেই পদ্মের সাথে ঘেঁষে বসে থাকলো, কিন্তু কেউ কথা বলছে না। অনেক সময় পর কলিং বেল বাজলো। ঈশান তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। ঈশান হাসি দিল ব্যক্তিটি কে দেখে। ব্যক্তিটি হচ্ছে ইফফাত মেধা। মেধা হাসি দিয়ে বলল, কেমন আছিস সুদর্শন পুরুষ? ঈশানও হাসি দিয়ে বলল। ভালো আছে যুবতী নারী। ঈশান আর মেধা একে অপরকে খুব ভালো করে চেনে। সেই কলেজ থেকে দুজনের যাত্রা শুরু হয়েছে। আজও একই সাথে আছে তারা। মেধা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের দাওয়াত দিসনি, আর বউ যেই অসুস্থ হয়ে পড়ল তখনই আমাকে দরকার পড়েছে বুঝি? ঈশান মাথা চুলকাতে চুলকাতে বলল, কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তোকে তো বললাম। কোনো এক্সকিউজ শুনতে চাই না, ট্রিটটা দিয়ে দিস দয়া করে। এখন চল তোর বউকে দেখে আসি, তার কি সমস্যা। ঈশান মেধাকে পদ্মের কাছে নিয়ে গেল। পদ্মকে দেখে মেধার খুব ভালো লেগেছিল। চেহারাটা সুন্দর, তবে জ্বরের কারণে চোখের নিচে লাল হয়ে আছে। মেধা পদ্মের পাশে বসল। পদ্মকে হাসি, একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছো? পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে চেনো? জি, উনি একটু আগে আপনার কথাই বলছিলেন। ওহ, বলে দিয়েছে। নাম কি তোমার? পদ্ম আস্তে করে বলল। পদ্ম। মেধা হাসল। কণ্ঠও বেশ সুন্দর, তবে বেশ নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে। মেধা ঈশানের উদ্দেশ্যে বলল, আচ্ছা ইজহান, তুই রুম থেকে যা। ঈশান অবাক হয়ে বলল, কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? মেধা কথা বেশি বাড়ালো না, এক কথায় বলল, কেন? রুম থেকে যেতে বলেছি, তুই পরে বুঝবি। মেধা পদ্মের শরীরের তাপমাত্রা চেক করলো। মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো। তারপরে পদ্মের চোখ গলা দেখলো, কোথাও সমস্যা নেই। মেধা পদ্মের প্রেশার মাপতে মাপতে বলল, তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে করে উত্তর দিল, একটু জ্বর জ্বর লাগছে। কিন্তু জ্বর তো একটু না শরীরে। আচ্ছা তোমার পিরিয়ড ক্লিয়ার তো? পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ঈশান সামনে দাঁড়িয়ে আছে। সে এখন কিভাবে উত্তর দেবে? ঈশানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ঈশান বুঝছে পদ্ম লজ্জা পাচ্ছে, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল, পিরিয়ড ক্লিয়ার? পদ্ম মাথা নাড়ল।
মুখে কিছুই বলল না। মেধা পদ্মকে বলছে, ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে বলল। 15। মেধা জানে পদ্মের বয়স। ঈশান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞাসা করল, তুমি কেন এই ইঝানের মতো তেড়াকে বিয়ে করেছো? ও তো ঠিকই বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোরী বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মেধা একটা ইঞ্জেকশন বের করলো, পদ্মের থেকে রক্ত নেবে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে। পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন। পদ্ম আমতা আমতা করে বলল। এটা দিয়ে কি করবেন? মেধা হেসে বলল, কিচ্ছু করব না, একটু জাস্ট ব্লাড নিব। পদ্ম ছিটকে দূরে সরে গেল। মেধা অবাক হয়ে গেল। পদ্ম এটাই সুই তার শরীরে ফোটাতে দেবে না। এইসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে বলল, আরে এখানে আসো, কিচ্ছু করব না আমি, বসো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলছে, আপনি তো একটু আগে বললেন রক্ত নেবেন। এইটুকু সুইকে ভয় পাচ্ছ? যখন কিছুদিন পর বাচ্চার মা হবা তখন তো আর কষ্ট হবে। পরপর তোমার সামনেই তোমাকে বিভিন্ন রকমের ইঞ্জেকশন দেওয়া হবে, না বলার উপায় থাকবে না তখন। এখানে আসো, বসো তুমি। পদ্ম তাও আসলো না। ভয়ে মুখ চেপে ধরে আছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে পেরে উঠছে না, তাই ঈশানকে ডাক দিল। সাথে সাথে ঈশান রুমে আসলো। ঈশান তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো। কি হয়েছে? মেধা ক্লান্ত চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, আজ তোর বউয়ের সাথে পারছি না আর। সরি, আমি তোর বউয়ের সাথে পারছি না আর। আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটালে নিতে দিবি না, তাই ব্লাড নিয়ে টেস্ট করিয়ে দেখব কি সমস্যা, জ্বরে কোথাও সমস্যা হয়েছে বা আছে কি না। ঈশান বুঝলো কথাটা। পদ্মকে পিছন দিক দিয়ে গিয়ে জড়িয়ে ধরল, তারপরে মেধার সামনে নিয়ে আসলো। ভয়ে পদ্ম ঈশানের পক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ঈশান এক হাত দিয়ে পদ্মের মাথা চেপে ধরে আছে। মেয়েটা এত ছটফট করছে, ব্লাড নেওয়ার সাথে সাথে পদ্মের শরীর একেবারেই ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ঈশান ধরে নিল। মূলত পদ্মের শরীর এমনিতেও দুর্বল, আরও একটা ইঞ্জেকশন ব্লাড নিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গিয়েছে। ঈশান পদ্মকে বেডে শুইয়ে দিল। মেধা ঈশানের কাঁধে হাত দিয়ে বলল, শোন ইঝান, মেয়েটা এখনও অনেক ছোট, এত বেশি বুঝ জ্ঞানও হয়নি। কিছু করার আগে ভেবে চিন্তে কাজ করিস। ওর সাথে আগে ভালো মতো মিশতে শিখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলোর মানে খুব ভালো করে বুঝতে পেরেছিস। ঈশান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, বুঝেছে। আর আর কোনো প্রবলেম আছে ওর? কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল, সেলাইন দেওয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটালে বসি ওইটাতে নিয়ে যাস, আমি কিছু টেস্ট দিব। সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না বিয়ে করেছে, যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছে না, তাই তোকে বাসে আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসল। এখন তার যাওয়ার সময় হয়েছে। ঈশান রুবিনা খাতুনকে বলল পদ্মের কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ঈশান বাসায় আসার পর দেখল পদ্মের জ্ঞান ফিরেছে। ঈশান পদ্মকে দুপুরের খাবার খাইয়ে দিল, মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে। ঈশানও তার পাশে শুয়ে পড়ল। পদ্ম ঈশানের দিকে তাকিয়ে আছে। মানুষটা খুব ভালো, তার খারাপ সময়ে পাশে থেকেছে, সেবা যত্ন করেছে। পদ্ম হাসছে। ঈশান পদ্মের দিকে তাকালো। তুমি আসছো কেন? না, এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি। তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? কেন চাইবো না? আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি? হ্যাঁ, তুমি তো এখনো অনেক ছোট। জি না, আমি এখন বড় হয়েছি। ঈশান কথা বলল না। মেয়ে মানুষের কথায় বেশি একটা উত্তর দেয় না সে।
তার মনে হয় তারা শুধু জিলাপির প্যাচ লাগিয়ে কথা বলে। ঈশান পদ্মের মাথায় হাত বোলাচ্ছে। এই জিনিসটা সবসময়ই পদ্মের ভালো লাগে। পদ্ম উঠে বসলো, আর তার ভালো লাগছে না শুয়ে থাকতে। ঈশানও পদ্মের সাথে বসলো। কি হয়েছে তোমার? উঠে বসছো কেন? পদ্ম মুখ ওই দিকে রেখে বলল, সারাদিন শুয়েছিলাম তো ভালো লাগছে না। ঈশান পদ্মের কানে হালকা করে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। হঠাৎ এরকম হওয়াতে পদ্ম বেশ লজ্জা পেল। মনে হচ্ছে লজ্জায় সে মরেই যাবে এমন অবস্থা। ঈশান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথাটা তার বুকে চেপে ধরল। ঈশান পদ্মের উদ্দেশ্যে বলল, যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে বা তুমি লজ্জা পাবে, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা একান্তই তোমার, পদ্মফুল। ঈশান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওইখানে। তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধার কেবিনে ঈশান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয়ে ভয়ে শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ঈশান সাথেই ছিল। নর্মালি এইসব টেস্ট প্রত্যেককেই দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই পদ্মের রিপোর্ট দেখার পর সে বুঝেছে। কিন্তু শরীর দুর্বল, তাই স্যালাইন দেওয়া লাগবে। ঈশান মেধাকে বলল, তুই কি সেলাইন এখানেই দিবি নাকি তোর বাসায়? বাসায় দেব, সমস্যা নেই। এরপর সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, তাহলে তো ভালোই। ঠিক আছে, শোন, পদ্মের মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় দিয়ে যাবি। ঈশান এই কথাটাকে পাত্তা দিল না বেশি। সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল। বড্ড বেশি বাড়াবাড়ি করিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে নাকি? হুম? ঈশান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হেলিয়ে দেয়। পদ্মের সব সময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না এমন অবস্থা এখন। ঈশান পদ্মের হাত ধরে জিজ্ঞাসা করল, তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার শক্তি নেই। বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ঈশান স্যালাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করে লাগলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করতে লাগলো। পদ্মের কথা হচ্ছে সে এসব দেবে না, তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগেও ঈশানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘোরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘোরালেন না। মনে মনে যে কত বকেছে ঈশানকে পুষ্প। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে। মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মাঝে ঈশান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্ম মেধাকে অনেক সম্মান করে। আর ঈশানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পিছনে মেধা অবদান বেশি, কারণ সে পদ্মকে বোঝায়, বলে, উপদেশ দেয় কীভাবে কী করতে হবে। পদ্মের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নিতে ঈশান তার পাশে ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা, পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে। সকালের নাস্তা বানাচ্ছে। ঈশান তার পাশে পদ্মকে না পেয়ে সেও উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা, কে বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ঈশান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ঈশান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো। পরোটা বানাচ্ছে সে। ঈশান পদ্মের পিছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কেন নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা না বানাই তাহলে কি না খেয়ে হসপিটালে যাবেন? তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠার কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছুই বলল না। সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ঈশান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল, কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছি তো কি হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ঈশান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ঈশান আর পদ্ম একসাথে নাস্তা করে ঈশান হসপিটালে চলে গেল। ইদানিং ঈশান বেশ ফাঁকি দিচ্ছে। মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পেশাকে অবজ্ঞা করার অভ্যাস তার নেই। ঈশান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সানায়া আসে।
সানায়া বোধ হয় দিন দিন ভালো হচ্ছে ঈশানের মনে হয়, কারণ সে ঈশানকে সরি বলেছে আর সেই সব নিয়ে কথা বলে না আজকাল। সানায়া ঈশানকে দেখে মুচকি হাসি দিল। কেমন আছেন? ভালো। আপনি কি এখনো আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছেন? না, আপনার আনইজি ফিল করার দরকার নেই। কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায়া বুঝলো ঈশান তাকে অপমান করছে, তাও মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানের শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ঈশানের কোনো হেলদোল নেই, তীক্ষ্ণ দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। পরিচিত হয়ে অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকম। সানায়ার কষ্ট হচ্ছে, কিন্তু ঈশানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে তো ঈশানকে কতগুলো কথা শুনিয়ে দিতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পারবেন। তাহলে আমি উঠি। এই বলেই সানায়া চলে গেল। ঈশান বসে বসে হাসছে আনমনে। সারপ্রাইজটা সুন্দর হবে, বিশেষ করে সানায়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ঈশান একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। যখন ঈশান একটু ফ্রি হয় তখনই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সব সময় তার কাছেই রাখে, কারণ ঈশান ঘন ঘন কল দেয়। ঈশানের একটা টেনশন থাকে, পদ্ম বাসায় কী করছে বাসায় একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরের রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঈশান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো, সাথে সাথে ঈশান কল রিসিভ করলো। ঈশান ডেকে গিয়েছে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি কেন তখন? সে তো ভয় পেয়ে গিয়েছিল। তখন যে কল দিলাম ধরনে কেন? ঈশানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল। আমি গোসল করতে গিয়েছিলাম। এত দেরি কেন? বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে চাও। তোমরা সব কাজ বিরক্ত লাগে ভীষণ। ঈশানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেলল। আর করবো না দেরি করে গোসল, সত্যি। আচ্ছা বাদ দাও। খেয়েছো? জি ম্যাডাম খেয়েছে। খাবার খেয়ে নিও। আচ্ছা। ঈশান শান্ত গলায় বলল। আজ শাড়ি পরে রেডি হয়ে থাকো। পদ্ম অবাক হলো। কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসবো। ঈশান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্মও তাই করল। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল, তবে কুচি ঠিক করে হয়নি। কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধ হয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনের দিয়ে দুপাশের কিছু চুল বের করলো, যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যে ঈশান আসলো। পদ্মকে দেখে তার ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। পিচ্ছি একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ঈশান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি, এটা খেয়াল করেছে ঈশান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ঈশানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ঈশান উঠে দাঁড়ালো। ঈশান তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ঈশানের কথা শুনে। ঈশান পদ্মের হাসি দেখে বলল, হাসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলল, এখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই, চলো আমার সাথে। তারপর ঈশান আর পদ্ম বেরিয়ে আসলো। ঈশান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ। সবাই সবার ভালোবাসার মানুষ, পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে, কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ঈশানের হাত চেপে ধরেছে। ঈশান পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ঈশানের কাছ থেকে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে।
মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো। কখনো বাইরে যাওয়ার কথা মুখ ফুটে ঈশানকে সে বলেনি। আর ঈশান তো মহা ব্যস্ত থাকে। মহাশয় বাসায় আসে রাত 9টায় বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ঈশান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ল। ঈশান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামালেন কেন? এখান থেকেই ডিনার করে যাব। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল, আমি যে রান্না করেছি ওগুলো কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামো, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ঈশান ডিনার করে বাসায় চলে আসলো। ঈশান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখনই ঈশান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। কিন্তু ঈশান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্ম সেখানে গেল। ঈশান পদ্মের উপস্থিতি বুঝতে পারল। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম, কিছু তো বললে না। পদ্ম বুঝল না ঈশান কি বলল। মানে কি বলবো আমি? একটা ধন্যবাদও দিলে না। ঈশান মুখটা সামনে রেখে কথা বলল। ধন্যবাদ ডক্টর সাহেব। ঈশান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে। হঠাৎ কি? ডাক্তার সাহেব বললে যে? ভালোবেসে বলেছি। ঈশান যেন 7 আসমান থেকে টপকে পড়ছে। এই পদ্ম এসব কি বলছে? বিয়ের আগে থেকে। ঈশান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। পদ্ম হেসে বলল। হ্যাঁ দেখেছি। ঈশান গ্রিলের সাথে ঠেস দিয়ে আছে। পদ্মের সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমিই তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলেছ। আমার তো ভালোবেসে তোমায় কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ল। ঈশান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ঠ পদ্মের ওষ্ঠে ছুঁয়ে দিল। আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ঈশান পদ্মের উদ্দেশ্যে বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নেবে। ঈশানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ঈশান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ঈশানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এইদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ঈশানকে জড়িয়ে ধরল, কারণ সেই বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ঈশান আর পদ্ম দুজন সম্পর্ক স্বাভাবিকভাবেই এগুচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ঈশান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফুটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ঈশানের বেশ ভালো লাগে, আবার রাগও করে। কিছুক্ষণ কথা বলে না। পদ্মের এসব ছোট্ট ছোট্ট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এইভাবেই চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ঈশান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাজে দূরে কোথাও গেল। আবার আজই এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে ঠিকই, তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে। হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করবা না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করবো। উনি আমার মায়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটা নারীকে। তাদের পায়ের নিচের মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল। জি আপু। তোমাকে যে আমি আরো বলি ইঝানের সাথে স্বাভাবিক হও, তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলল না ঠিক মতো। আর সেই জায়গা থেকে ঈশান তো একটা ছেলে। শোনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গিয়েছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের বুকটা যেন আঁতকে উঠল। মানে?
মানে মানে করো না বেশি। এখন তো ইঝান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে, শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালোই লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্বই দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা কি সংসার করেনি? শুধু এটা তোমারই হয়েছে, আমরাও তো বিয়ে হয়েছিল। মেধা পদ্মকে বোঝানোর জন্য ঈশানের নামে এগুলো বলেছে। ঈশান ভালো ছেলে, পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন জানি সব খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। আপু সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবে? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভিতরে এরকম একটা কথা ঢোকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এভাবে বলছেন আপু? শোনো, তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না, সব কিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক, সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দিব না, যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপড়ে দিব, আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে, মেধা এসব কি বলছে। ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। হুম, তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নাও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি শুনি? আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো হবে কি করে? আচ্ছা ইঝান, তোমাকে চুমু দেয়? মেধার কথায় পদ্ম লজ্জা পেল। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও তো পারতো, আরও কত কিছুই তো বলার আছে। শোনো, এত লজ্জা পেলে হবে না, যা জিজ্ঞাসা করেছি তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দেয় তুমি দুটো দিবে, আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান, এটা সেটার আবদার করবে। যেমন ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল নিয়ে আসবেন, বই নিয়ে তারপর বাসায় আসবেন। আমার ধমকও দিবে যদি তোমার কথা না শোনে। পদ্ম নিজের মাথা স্থির করলো, মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ঈশান। মেধা বলেছিল পদ্ম আর ও আজ থাকতে তার বাসায়, কিন্তু ঈশান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ঈশান কথা বলছে বেডে হেলান দিয়ে আজ শোয়া হয়ে। পদ্ম ঈশানের পাশে পাশে ঘুরঘুর করছে। কখন ঈশানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে, এমন অবস্থা। ঈশান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্মও তাই করল, গুটিসুটি হয়ে ঈশানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ঈশান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায় কিছু করছিলাম না তো। তাই বলছে? হ্যাঁ। ঈশান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করল। পদ্মের কোলে মাথা রেখে ঈশান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নেব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক, তুমি চেনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবল সে তো এমন অদ্ভুত নাম কখনো শোনেনি। এটা আসলে কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি তো। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছেই থাকে। ঈশান হাসলো, বোকামের বোকাশোকা কথাবার্তা। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ঈশান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচণ্ড বিরক্ত লাগে ঈশানের। নখে কত ময়লা থাকে সে কি সেটা জানে না? এতই বাচ্চা সে। ঈশান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেট ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে?
পদ্ম তার নখগুলো ঈশানকে দেখালো। দেখুন কোনো রকম ময়লা নেই। দেখেছে, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। আমার অভ্যেস হয়ে গিয়েছে। মায়ের দিয়ে অভ্যাস করাবো। ঈশান উঠে তার কিছু শার্ট টি শার্ট পদ্মকে দিয়ে গিয়েছে গোছাতে। আবার বলেও গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ঈশান সোফায় বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে এমন মনে হচ্ছে তার। মন খারাপের মনে হচ্ছে ভীষণ, মন খারাপ মনে হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারো সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে, আবার মেধার সকালে কথাগুলোও ভেবেছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ঈশানের সাথেও বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ঈশানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই, সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ঈশান সেখানেই গেল, পদ্মকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ঈশান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ঈশানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করেছে। ঈশান নরম কণ্ঠে বলল, কি হচ্ছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম কেঁপে উঠেছে পরপর। জি। ঈশানের যেই হাতটা পদ্মের হাতের উপরে ছিল, পদ্ম আরেকটা হাত দিয়ে সেটা চেপে ধরল। কোথায় এমন চলেছে কেন পদ্ম ফুল? ইস, পদ্ম ফুল! পদ্ম মুগ্ধ হয়ে আছে ঈশানের উপর। আপনি এভাবে ধরে ধরে রেখেছেন, মানে কথা এমন শোনাবে না কেন? ঈশান এই কথাকে বেশি পাত্তা দিল, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবেই। মন খারাপ? পদ্ম মাথা নাড়ল। ঈশান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দেব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্ম ফুল? সকাল 5টায় ঈশান আর পদ্ম রেডি। তারা একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালের সব ডাক্তাররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালের সিআই আর ম্যানেজিং ডিরেক্টর এই কথা বলেছে। বাসায় আসছিল, জিনিসগুলো গুছিয়ে রাখছে। ঈশান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ঈশানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিতে দেবে না। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নেবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সেই পিচ্চি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়? আর দিন দিন মেয়েটাকে এত আদুরে লাগে ঈশানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ঈশান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে, হয়েছে ম্যাডাম। পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল। এই তো এক্ষুনি হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ করা হলে তারা দুজন বাসা থেকে বের হলো। ঈশান পদ্মকে বলল সেখানে অনেক ডক্টর থাকবেন, আবার ডক্টরদের ওয়াইফ থাকবেন। সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগাও শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে, সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে, পদ্মের মাথাটা একেবারে ধরে গেল এইসব চিন্তা করে। আর পাশেই ঈশান আছে, সে তো নিজের মতো ফোন টিপছে, তার কোনো হেলদোল নেই। এমন মনে হচ্ছে যেন ফোনের ভিতরে ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে ঈশান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয়ে নামছে না গাড়ি থেকে, গুটিসুটি মেরে বসে আছে। ঈশান গাড়ির জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল। ভয় লাগছে আমার। ঈশান হাতটা দিয়ে তার কপালটা ঘষে দিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, হুমড়ি খেয়ে ঈশানের উপর পড়েছে।
এইভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। টান দিলেন কেন? ব্যথা পাই না আমি? ঈশান বিরক্ত হলো। একে তো নামাতে চাইছিল না, না আবার টান দেওয়াতে ব্যথা লেগেছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিল না? পদ্ম রেগে কিছু বলেনি। ঈশান ওর হাত ধরে ভিতরে নিয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদার যাওয়ার আগে ঈশান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম তার পড়তে অসুবিধে হয়েছে। ঈশান অনেক জোর করে পড়িয়ে তাকে দিয়ে প্রতিদিন হিল পরিয়ে তাকে ট্রায়াল দিত। যাক, একটু লম্বা লম্বা লাগছে ঈশানের পাশে। একবার ঈশানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকালো। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ঈশান পদ্মকে নিয়ে হসপিটালের ভিতরে এলো। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ঈশান পদ্মের হাত থেকে ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআইয়ের সাথে দেখা করলো। আবার দেখা করা শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ঈশান পদ্মের দিকে তাকিয়ে বলল, অনেকের হয়তো মনে প্রশ্ন যাচ্ছে, ওকে, ও হচ্ছে মিসেস ইজহান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ঈশানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ঈশান বিয়ে করেছে আর এটা হসপিটালের কেউ জানে না? বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ঈশান আর পদ্মকে শুভকামনা জানালো। সানায়া পিছনেই দাঁড়িয়ে আছে, আর ঈশানের সেই মহা মূল্যবান কথাটি শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে পরপর ঢোক গিলছে। কথাটি যেন মিথ্যে তার কাছে মনে হলো। সানায়াকে রায়হান আহমেদ ডাক দিলেন। আরে শাহানা ম্যাম যে আসুন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রায়হান আহমেদের কথায় সবার চোখ সানায়ার দিকে গেল, বিশেষ করে ঈশানের। এই দিনটির জন্যই সে অপেক্ষা করছিল। ঈশান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সানায়ার দিকে। সানায়া যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সানায়াও ঈশানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারল না সে নিজেই। সানায়া পদ্মের দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য ঈশান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল, যেন এটা হিংসার হাসি। সানায়াকে কেমন জানি মনে হচ্ছিল। পদ্মের সানায়া যখন হেসেছিল তখন নির্বুদ্ধির মতো তাকিয়েছিল সে। তার দিকে ঈশান পদ্মকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে আছে দেখে সানায়ার চোখ জ্বলে উঠল। অতঃপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টে বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশ দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ঈশান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশে দেখছে। তার যে কী ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়ালো বাহিরে। ঈশান তৎক্ষণাৎ পদ্মের হাত ভিতরে ঢোকালো। পদ্মকে ধমক দিল। বাইরে হাত দিবে না, বুঝছো? পদ্ম মাথা নাড়ল, আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি এটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটাই বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালাটা পাশেই মাথা রেখেছিল, তাই ঈশান পদ্মের মাথাটা তার কাঁধে রাখল, আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল। ঈশানের পাশের সিটে যে ডক্টর বসেছে সেই ডক্টরকে তার ওয়াইফ ঈশান আর পদ্মকে দেখিয়ে বলল, দেখো ঈশান সাহেব কি রোমান্টিক। তার বউ জানলার পাশে ঘুমিয়েছে বলে বউয়ের মাথা তার কাঁধে রেখেছে, আর তুমি হলে, আমি যদি ইচ্ছে করেও মাথাটা রাখতাম তোমার কাঁধে তাহলে তুমি সরিয়ে দিতে। ওনার থেকে কিছু শেখা উচিত তোমার। সে ডক্টর শুধু হজম করলো কথাটা। ঈশান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতই না। প্রায় 7 ঘন্টা জার্নির পর তারা সবাই সাজেক এসে পৌঁছেছে। এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তাটা করে নিল। সব কাপেলদের জন্য একটা রুম, আর যারা সিঙ্গেল তাদের 3 জনের জন্য আরেকটা রুম। ঈশান এত দূর জার্নি করে টায়ার্ড, সে বেডে শুয়ে আছে আর মুনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার এই পরিবেশটা খুব ভালো লাগছে। মুগ্ধ নয়নে চারপাশ দেখছে পদ্ম। জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতই না। ঈশান পদ্মকে ডাক দিল, কারণ মুনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চায়। পদ্ম বসে বসে মুনিরা শেখের সাথে কথা বলছে, আর ঈশান এই ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে যে হোটেলে উঠেছিল
ওই হোটেলেই খেয়ে নিল। ঈশান আর পদ্ম রুমে এসেছে মাত্রই খাবার খেয়ে। সবাই সন্ধেয় ঘুরতে হবে বিয়ের, কারণ সবাই টায়ার্ড, প্লাস দেরিও হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে। ঈশান রুমে এসেই শুয়ে পড়ল। পদ্ম ঘুমাবে না? না, ঘুম আসছে না। ঈশান পদ্মকে ধমক দিল, কারণ এখন ঘুমাতেই হবে তাকে। কিন্তু পদ্ম রাজি হলো না, তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য। পদ্ম গেল না। ঈশানের মেজাজ গরম হয়ে গিয়েছে। সে উঠে পদ্মের কাছে গেল। এতক্ষণ ঠিক আছে, গায়ে লাগেনি। মানুষ মনে হয় না আমাকে? ঈশান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তাও পদ্ম যাবে না বলছে। সোজা হয়ে দাঁড়িয়ে রইল। বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তাও পদ্ম নড়ল না এক পাও। ঈশান আরও বেশি চটে গিয়েছে। পদ্মকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিত। পদ্ম আবারও উঠতে নিলে ঈশান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস, পদ্ম আর ছুটতে পারল না। বাধ্য হয়ে সেও ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6:50। ঈশানের ঘুম ভাঙল কলের আওয়াজে। ঈশান কলটা সাইলেন্ট করে দিল, কারণ তার পাশে মহারানী আরামসে ঘুমাচ্ছে। প্রথম ঘুমাবে না বলেছিল, এখন সেই নিজেই বেঘরে ঘুমোচ্ছে। এই পদ্মকে ঘুমালে কি আদুরে বাচ্চা লাগে। আবার ঈশানের টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে। এটা দেখে ঈশানের খুব শান্তি লাগলো। টুপ করে পদ্মকে একটা চুমু বসিয়ে দিল। তার পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো। পদ্মকেও ওঠালো। পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো। তার সেই জাতীয় সাজ দিল। নিজেকে নিজেই আয়নায় দেখে লজ্জা পেল। ঈশান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। নিজে নিজে সেজে এখন আবার নিজেই হাসছে। আয়নায় ঈশানকে দেখা যাচ্ছে। পদ্ম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ঈশানের দিকে। এই লোক এমন করছে কেন? হাসছেন কেন আপনি? ঈশান উঠে তার টি শার্টটা টেনে দিল। তারপর পদ্মের পিছনে দাঁড়িয়ে বলল, এই যে সে যে আবার লজ্জা পাচ্ছ, তাই হাসি আসছে। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ঈশান পদ্মের সামনে দাঁড়ালো। পদ্মের কোমর খুব হালকাভাবে জড়িয়ে ধরে বলল, পদ্ম ফুল সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম হাসলো। পদ্ম ঈশানের বুকে আঁকিবুকি কাটছে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ঈশান পদ্মকে ছেড়ে দিল। আজ লেট হয়ে গিয়েছে অনেক। রায়ান আহমেদ বারবার কল দিচ্ছেন। ঈশান তড়ি গড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো। সবাই একদম রেডি হয়ে আছে, শুধু তাদেরই দেরি। তাদের নিচে নামতে দেখে রায়ান আহমেদ আসলেন। আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুমতে করতে দেরি হয়ে গিয়েছিল। চলুন আমরা এবার চাই। আরে বুঝো না, রায়ান আহমেদ নতুন বিয়ে করেছে, তাই দেরি হচ্ছে। আশা করি আর বুঝাতে হবে না। কথাটা শুনেই সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্ম লজ্জায় শেষ। কত বড় মানুষজন আছেন, তাদের সামনে এসব কথা শোভা পায় না। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন তাই হয়তো লজ্জা পাচ্ছে। আর এইদিকে সানায়া তো রীতিমতো রাগে ফুসছে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? আজ ওই মেয়ের জায়গায় সে থাকতো, সেও হয়তো এইসব কথায় লজ্জা পেত। কিন্তু এখন ঈশানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফ, রাগ লাগছে ভীষণ। ঈশান পদ্মের হাত ধরে হাঁটছে। ঈশান এই সময়টাকে খুব এনজয় করলো। আর পদ্ম, সে তো সাজেক দেখায় ব্যস্ত। চারপাশে কি সুন্দর নীল লাইট জ্বলছে। ইস, কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মর সামনে পড়ল। পদ্ম পাগল দেখেই চিৎকে উঠল। ঈশান যদিও পদ্মকে তার পেছনে রেখেছে, কারণ পাগলাটা বারবার পদ্মকেই ধরতে চাইছিল। শেষে ঈশান একটা ধমক দিল পাগলটাকে। পাগলটা চলে গেল। ঈশান পদ্মকে তার সামনে দাঁড়া করালো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এভাবে চিৎকার করা লাগে? পদ্ম ভয়ে বলছে। আমার ভীষণ ভয় লেগেছিল। ঈশানের রাগ হলো। তুমি কোন জিনিসে ভয় পাও না বলো? ঈশানের কথায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল।
এমনিতেও সে ভয় পেয়েছে, তারপরে ঈশান এমনভাবে রেগে কথা বলছে। পদ্ম তার দুই বাহু থেকে ঈশানের হাত সরিয়ে দিল। পচা লোক একদম। আবার অভিমান হয়েছে। আচ্ছা থাক, আর বকা দিব না আমার এই পিচ্ছিটাকে। পদ্ম মুখ ফিরিয়ে নিল। কথা বলবো না আপনার সাথে। ঈশান হাসল। দিনে কতবার যে এই মেয়ে রাগ করে বলার বাইরে। আচ্ছা বলতে হবে না, চলো এখন।